আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি যে আজ আমি যে ঘটনাটা আপনাদেরকে এখন বলবো সেটা শোনার পরে আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই কিন্তু গায়ে কাঁটা দিয়ে উঠবে। কারণ আজকের এই ঘটনাটা এতটাই ভয়ের, এতটাই শিহরণ জাগানো একটা বিষয়, যেটা শুনলে আপনাদের ভয় লাগতে বাধ্য। আজ আমি আপনাদেরকে এমন একটা জায়গার কথা বলবো, সেই জায়গাটা আপনারা প্রায় সকলেই চেনেন, কিন্তু চিনলেও হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন না যে এই জায়গায় আপনারা গেলে, এই জায়গাটার মধ্যে একটা বিশেষ জায়গা আছে। সেখানে যদি আপনারা যান, গেলে দেখতে পাবেন যে সেখানে অনেক অনেক মানুষের ছবি রয়েছে। আপনারা থাম্বনেল দেখে তো কিছুটা বুঝেই গেছেন, কিন্তু এই গয়া জায়গাটা কিন্তু প্রচণ্ড মিস্টেরিয়াস একটা জায়গা। যে সমস্ত সাধারণ মানুষেরা গয়া যায়, তারা কিন্তু গয়া জায়গাটাকে খুব অল্প গয়া জায়গাটা সম্পর্কে হয়তো অনেক কিছু জানে, কিন্তু ওখানে এখনও এমন অনেক জায়গা আছে যেটা আনএক্সপ্লোরড। এখানে অনেক এমন কিছু আছে যেগুলো সম্পর্কে সাধারণ মানুষের কিন্তু ধারণা একদমই কম। তো এই গয়ার মধ্যেই একটা জায়গা রয়েছে, সেইখানে কিন্তু একটা বড় বটগাছ আছে এবং সেখানে প্রচুর প্রচুর মানুষের ছবি রয়েছে, যে মানুষগুলো কিন্তু বর্তমানে আর বেঁচে নেই। কিন্তু সেই সমস্ত মানুষগুলোর ছবি ওখানে রয়েছে, এবং সেটা কিন্তু একটা দুটো ছবি নয়, প্রচুর প্রচুর ছবি, বাঁধানো ছবি। এবং সেই প্রতিটি মানুষই মারা গেছেন কোনো না কোনোভাবে অস্বাভাবিক ওয়েতে, মানে তাদের মৃত্যুটা স্বাভাবিক ছিল না, অপঘাতে মৃত্যু হয়েছিল। এবং সেই মানুষগুলোরই হয়তো আত্মার শান্তি হয়নি, সেই জন্য গয়ার মধ্যে যে প্রেতশিলা বলে যে জায়গাটা রয়েছে, সেখানে তাদের পিণ্ডদান করা হয়েছে, বা তাদের আত্মার মুক্তি বা শান্তির জন্য সেখানে হয়তো প্রার্থনা জানানো হয়েছে। এবং সেখানে শুধুমাত্র মৃত মানুষের প্রচুর বাঁধানো ছবি রয়েছে তা কিন্তু নয়, ওখানকার গাছে গাছে বিভিন্ন জায়গায় সেই মৃত মানুষগুলোর পরিধেয় বস্ত্র পর্যন্ত ঝোলানো আছে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো গয়া গেছেন পরিবারের কারোর জন্য, হয়তো পিণ্ডদান করতে বা প্রার্থনা করতে, বা এমনি হয়তো অ্যাজ এ ট্যুরিস্ট আপনারা গয়া ঘুরতে গেছেন। কিন্তু গয়াতে যেখানে এই নর্মাল কাজগুলো হয়, সেখান থেকেও কিন্তু আরও অনেকটা যেতে হয়, প্রায় 600-র উপরে সিঁড়িপথ পেরিয়ে প্রেতশিলা বলে যে জায়গাটা রয়েছে সেখানে পৌঁছতে হয়। এবং এই জায়গাটায় কিন্তু একদম মারাত্মক রকমভাবে হন্টেড। এবং আজও ওই জায়গাটায় সন্ধ্যের পরে 6টা 6:30টার পরে কিন্তু কোনো মানুষ ওখানে থাকে না, এবং কোনো মানুষকে অ্যালাও করা হয় না। পুরো জায়গাটা একদম পরিত্যক্ত হয়ে যায়। এবং যারা ওই জায়গায় গেছেন তারা হয়তো কিছুটা জানেন, কিন্তু অনেক মানুষই তো জাননি। আমি তাদের উদ্দেশ্যে বলি, এই গয়ার যে জায়গাটা যেখানে প্রেতশিলা বলা হচ্ছে, সেখানে কিন্তু জায়গাটার দুপাশে শুধু গাছপালা এবং বেশ জঙ্গলাকীর্ণ একটা জায়গা বলতে পারেন, এবং উপরে উঠে একটা মন্দির মতো রয়েছে। এবং সেখানে বিভিন্ন ধরনের ক্রিয়া আদি হয়, সেখানকার বিভিন্ন যারা পুরোহিত মশাই আছেন তারা এই ধরনের কাজগুলো করেন। এবার এইখানে হয়তো পরিবারের কেউ অপঘাতে মৃত্যু হয়েছে, বাড়িতে হয়তো কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে, তো সেই জন্য সেই পরিবারের মানুষেরা এখানে এসে অপঘাতে যিনি মারা গেছেন তার আত্মার শান্তি এবং মুক্তি কামনা করে হয়তো সেখানে কিছু ক্রিয়া আদি করেন, যেটা ঠাকুরমশাইরা বলেন। এবার একটা জায়গা ভাবুন, সেখানে প্রচুর প্রচুর শত শত অপঘাতে মৃত্যু হয়েছে এরকম মানুষের ছবি রয়েছে, তাদের পরিধেয় জামা কাপড় ঝোলানো রয়েছে। তাহলে বুঝুন যে জায়গাটার অরা কীরকম হতে পারে, বা সেই জায়গাটার পরিবেশ কীরকম হতে পারে। আজ আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা আমাকে যিনি পাঠিয়েছেন তিনি কিন্তু একটি কারণের জন্য তাকে ওই প্রেতশিলাতে গয়াতে যেতে হয়েছিল, এবং সেখানে গিয়ে ওনার যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে সেটাই উনি আমাদেরকে লিখে পাঠিয়েছেন। আমি সকলকে বলবো, আজকের এই ঘটনাটা ভীষণ ভয়ের হতে চলেছে এবং খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি আপনাদের ভালো লাগবে, বিশেষত যারা ভৌতিক ঘটনা পছন্দ করেন, যারা ভাবেন যে একদম প্রচণ্ড ভয়ের কোনো ঘটনা শুনতে চাই, তাদের জন্য আজকের এই এপিসোডটা একদম দারুণ হতে চলেছে। আমি সকলকে রিকোয়েস্ট করবো, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদের এই ঘটনাটা ভীষণ ভালো লাগবে এবং আপনারা খুব এনজয় করবেন।
নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করে দেওয়া আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট রাখবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে সৌমিত্রবাবু লিখে পাঠিয়েছেন। সৌমিত্রবাবু নিজের সম্পর্কে যেটা জানিয়েছেন যে উনি 2024 সালে রাষ্ট্রায়ত্ত ব্যাংক অফ ইন্ডিয়া থেকে উনি রিটায়ার্ড হয়েছেন এবং উনি ওনার রিটায়ার্ড যে লাইফটা সেটা উনি খুব ভালোভাবে এনজয় করছেন এবং উনি অনেক দিন থেকেই অডিও স্টোরি শুনতে খুব ভালোবাসেন। তো এইভাবেই ইউটিউবে উনি আমাদের এই চ্যানেলটা খুঁজে পেয়েছেন। ওনার আমাদের চ্যানেলে ঘটনা শুনতে খুব ভালো লাগে। তো উনি বহুদিন থেকেই ভেবেছিলেন যে ওনার জীবনের এই ভয়ঙ্কর ঘটনাটা উনি শেয়ার করবেন। তো সেই জন্যই উনি পুরো ঘটনাটা লিখে পাঠিয়েছেন এবং উনি রিকোয়েস্ট করেছেন পুরো ঘটনাটা যেন আমি গুছিয়ে আপনাদের সামনে বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি, আর নিশ্চয়ই সৌমিত্রবাবুও ঘটনাটা শুনছেন। তো উনি প্রথমেই যেটা জানিয়েছেন যে ছোটোবেলা থেকে উনি প্রচণ্ড স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ, খুব সামনাসামনি কথা বলেন, কারোকে মুখের উপরে অপ্রিয় সত্যি কথা বলে দেন, ভূত প্রেত এসবে একদমই বিশ্বাস করতেন না। প্রচণ্ড রকমভাবে উনি একজন প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন এবং বহু বছর অবধি ওনার মনে হতো যে উনি যেটা ভাবেন বা যেটা বোঝেন, যেভাবে দেখেন কোনো একটা বিষয়কে, সেটাই সব থেকে সঠিক এবং এই ধারণা ওনার মধ্যে বহুদিন ছিল। ওনাদের ফ্যামিলিটা ছিল একটা জয়েন্ট ফ্যামিলি এবং ওই বাড়িতে ওনার বাবা, ওনার জ্যাঠা, ওনার কাকা, এই তিনজনের পরিবার একসাথেই থাকতো। সবার ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা একসাথে। এবার ওনার যিনি কাকা, সেই কাকা খুব ভালো চাকরি করতেন, ওনাকে দেখতে শুনতেও খুব সুন্দর ছিল, উনি মানুষের জন্য প্রচণ্ড উপকার করতেন, খুব ভালো কাজ করতেন, মানুষকে হেল্প করতেন। তো ওনার সেই ছোটো কাকার জন্য প্রচুর সম্বন্ধ দেখা হয় একটা সময়, কিন্তু সামহাও ওনার কোনো মেয়েকে পছন্দ হয় না। তো এরপরে হঠাৎই ওনার ছোটো কাকার একজনকে খুব ভালো লাগে, একজন ওনারই সমবয়সী একজন ভদ্রমহিলাকে খুব ভালো লাগে এবং উনি বাড়িতে বলেন যে আমি যদি বিয়ে করি ওনাকে বিয়ে করব। এবার ছোটো কাকা নিজে থেকে কাউকে পছন্দ করেছে, যে যার জন্য এত মেয়ের সম্বন্ধ এসেছে উনি কাউকে পছন্দ করেননি, তো সে কাউকে পছন্দ করেছে। তো সবার প্রচণ্ড ইন্টারেস্ট হয়ে যায় যে কোন মেয়ে সে যাকে এনার পছন্দ হলো। আর ওনার ছোটো কাকা কিন্তু খুব উচ্চ পদে চাকরি করতেন, ভীষণ শিক্ষিত একজন মানুষ ছিলেন, খুব ভালো সেতার বাজাতেন। এবার সবাই যখন সেই মেয়েটির খোঁজখবর করলো বা মেয়েটিকে দেখলো, তারা অবাক হয়ে যায় যে ওনার ছোটো কাকা যতটাই শিক্ষিত, যতটাই মার্জিত, এই মেয়েটি বা তার ফ্যামিলি একেবারেই ছোটো কাকার যোগ্যতার ধারে কাছেও আসে না। মেয়েটি যে শুধুমাত্র পড়াশুনো কম জানে সেটা নয়, কিন্তু মেয়েটির ভদ্রতা বলুন বা একটা সংস্কার বলুন, সেই অর্থে সেরকম কিছু নেই। তো ছোটো কাকাকে যথারীতি বাড়ির বড়রা বারণ করলো যে দেখো, এই মেয়েটি কিন্তু তোমার সাথে কোনোভাবেই কোনো দিক থেকেই কিন্তু ওর মিল নেই। হতেই পারে যে তুমি যেরকম মানুষ, তুমি যেরকমভাবে সব কিছুকে দেখো, তোমার যেরকম রুচিবোধ, তার সাথে হয়তো তোমার মিলবে না। এবার তখন না ছোটো কাকা বলেন আর কি বাড়িতে যে দেখো, আমি জানি ওরা অতটা, ওদের আর্থিক অবস্থা ভালো নয় এবং সেই জন্য বেশি দূর পড়াশুনো করতে পারেনি, কিন্তু আমি তো পড়াশুনো জানি, আমি তো শিক্ষিত, তো আমাকে আমার মতোই একজন ইকুয়ালি এডুকেটেড কাউকে বিয়ে করতে হবে, তার তো কোনো মানে নেই। আমি ওকে নিজের মতো করে গুছিয়ে নেব, মানিয়ে নেব। তো সবাই ওনাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওনার সৌমিত্রবাবু ছোটো কাকা তিনি
মানে যাকে বলে জেদে পড়ে যায় যে বিয়ে করলে ওনাকেই করবে, নাহলে করবে না। এবার কি করবে, বাড়ি থেকে বাধ্য হলো বিয়ে দিতে। এবার বিয়ের পরের কিছুদিন সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু তারপর কিছুদিন মানে কয়েক মাস ধরুন সব কিছু ঠিকঠাক থাকে, কিন্তু তার কিছুদিন পর থেকেই সবাই বুঝতে পারে যে ওনাদের ছোটো কাকা বাড়িতে সবার ভীষণ প্রিয়, এবং উনি এত ভালো মানুষ ছিলেন যে প্রত্যেকদিন অফিস থেকে এসে উনি সবার সাথে গল্প করতেন, ভালো একটা উপন্যাস পড়লো কি ভালো একটা গল্পের বই পড়ে সবাইকে শোনাতো। মানে এরকম একজন যে গল্প করতে ভালোবাসে, সবার সাথে খুব মন খুলে কথা বলে, সেই মানুষটা যেন আস্তে আস্তে মানে কীরকম একটা একগুঁয়ে হয়ে যাচ্ছে। সে কারোর সাথে বিশেষ একটা কথা বলে না, আগের মতো গল্প করে না, বা আবার এমনও নয় যে সে তার স্ত্রীকে নিয়ে খুব হাসি খুশি আছে, গল্প করছে, ঘুরতে যাচ্ছে, সেরকমও নয়। তো তখন ওনার মা বেঁচে ছিল, তো ছোটো কাকারকে দেখে তার মা তো বুঝতে পেরেছে যে ছেলে নিশ্চয়ই ভালো নেই। তো ছেলেকে জিজ্ঞেস করে, তো ছেলে বলতো না ওরকম কোনো বিষয় নয়, আমি একটু কাজকর্ম নিয়ে একটু চিন্তিত আছি এই। আর ছোটো কাকা যে এত সবার সাথে মিলেমিশে থাকতো, সবাই সবার ভালো আছে কিনা জিজ্ঞেস করতো, কারোর কিছু প্রয়োজন কিনা, মানে সবার সাথে কিছু মানুষ হয় না যে একদম মিলেমিশে যেতে পারে। ওনার স্ত্রী কিন্তু ছিলেন একদম উল্টো। ওনার স্ত্রী শুধু নিজের সংসারটুকু বুঝতো, মানে নিজে আর নিজের স্বামী, বাকি কে খেলো না খেলো, মানে জাস্ট যে মুখেও একবার জিজ্ঞেস করবে বা সবার সাথে এসে যে একটুখানি টুকটাক কথা বলবে, সেটুকুও কিন্তু সে করতো না। সে মানে সারাক্ষণ ঘরে দরজা বন্ধ করে থাকতো। তাকে যদি কেউ কোনো কাজের কথা বলতো, বিরক্ত হতো, সে হয়তো কোনো রকমের কাজটা করে দিত, করে এসে আবার সে তার ঘরে দরজা বন্ধ করে থাকতো। এবার প্রথম এটা নিয়ে অসুবিধে না হলেও আস্তে আস্তে সংসারে সবাই বলতে থাকে যে তুমি এভাবে একলা সেরে হয়ে কেন আছো। আর মানে ছোটো কাকা তো সবার ভীষণ প্রিয় ছিল, তার স্ত্রী এরকম উল্টো স্বভাবের, এবং সে কারোর সাথে সেভাবে কথা বলে না, মুখে হাসি নেই। তো সবাই আস্তে আস্তে একটা অসন্তোষ প্রকাশ করতে থাকে, এবং ছোটো কাকা সেটা বুঝতেও পারতেন। মাঝে মধ্যে ওনাদের ঘর থেকে ঝগড়াঝাটির আওয়াজ পাওয়া যেত, এবং সবাই জানতো যে ছোটো কাকা খুব একটা ভালো নেই। এভাবে মোটামুটি 6-7 বছর কেটে যায়। কিন্তু 6-7 বছর কেটে গেলেও ছোটো কাকা কিন্তু বাচ্চা খুব ভালোবাসতেন। মানে উনি ওনার দাদাদের বাচ্চা কাচ্চাকে খুব ভালোবাসতেন, তাদের সাথে খুব খেলতেন। কিন্তু সামহাউ কোনো কারণের জন্য, সেটা কী কারণ জানা যায়নি, ওনারা কিন্তু বিয়ের 7 বছর পরেও নিঃসন্তান রইলেন। এবং যখন ওনার মা ওনাকে এই বিষয়ে ঠাড়ে ঠোরে বলতো বা বোঝানোর চেষ্টা করতো, তখন ছোটো কাকা বলতো যে যখন হওয়ার হবে তখন হবে, এরকম টাইপের কথাবার্তা আর কি। যাই হোক, তো এর কিছুদিন পরে হঠাৎ করেই একদিন যেটা জানা যায় যে ছোটো কাকার যিনি স্ত্রী, তিনি বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে গেছে কাউকে কিছু না বলে। এবার খোঁজ খবর পড়ে যায়, কোথায় গেল বউ। ওনার সাথে আগের দিন যে কোনো রাগারাগি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, তাও নয়। বাপের বাড়িতে খোঁজ করা হলো, বাপের বাড়িতে নেই। আত্মীয় স্বজন, চেনা পরিচিত, যেখানে যেখানে আর কি সম্ভাব্য যেতে পারে ওনার স্ত্রী, সেখানে সে সমস্ত জায়গায় খোঁজ খবর করা হলো, কিন্তু কোথাও ওনার স্ত্রীকে পাওয়া গেল না। এদিকে ছোটো কাকা তো পাগলের মতো খোঁজাখুঁজি করছে। 4-5 দিন পরে, মানে এই 4-5 দিন ছোটো কাকা খাওয়া দাওয়া সব মাথায় উঠেছে, সেই 4-5 দিন ধরে বউকে খুঁজে বেড়াচ্ছে। তো ওরকমই বেশ 6-7 দিন পরে অন্য একজন মারফত জানা গেল যে ওনার বাড়ির ওই ছোটো বউ আর কি, ওই ছোটো কাকি, সে অন্য একজনকে অন্যত্র বিয়ে করেছে। এবং শুধু বিয়ে করেছে তাই নয়, ছোটো কাকার দেয়া কোনো সোনার জিনিস বা এই বাড়ি থেকে দেয়া সোনার জিনিস, সমস্ত জিনিসপত্র সে নিয়ে চলে গেছে। এবার বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে গেছে, তখন না মানে সবাই মানুষটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করছিল, যাতে কোনোভাবে তার খোঁজ পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়। কেউ না আর আলমারি খুলে দেখেনি, মানে ছোটো কাকা তো দেখেইনি যে আদৌ আলমারিতে বাড়ির লোকের দেওয়া সোনা গয়না কিছু আছে কিনা। এবার ছোটো কাকির যে বাপের বাড়ি ছিল, তারা একদমই গরিব ছিল, তো তারা বিয়েতে তো সোনা দানা সেরকম দিতে পারেনি, খুব সামান্য কিছুই দিয়েছিল। মেন যে সোনার গয়নাগাটি, সেটা কিন্তু শ্বশুর বাড়ি থেকেই ছোটো কাকি পেয়েছিল। কিন্তু সে একটা কিছু রাখেনি, সব একদম কাড়িয়ে কুচিয়ে নিয়ে সে একজনের সাথে বিয়ে করে চলে গেছে। এবার বুঝতেই পারছেন, একজন ভালো মানুষ, সাদা সিধে ভালো মানুষ, যে জীবনে কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি, সবসময় হাসি খুশি একজন মানুষ, অত শিক্ষিত একজন ব্যক্তি, সে এটা স্বপ্নেও ভাবতে পারেনি যে তার স্ত্রী হয়তো একটু মন খুলে কথা বলতে পারতো না, একটু বনাবনির হয়তো অভাব ছিল, কিন্তু তাই বলে যে এইভাবে মানে কি বলবো, জিনিসপত্র নিয়ে
মানে পালিয়ে চলে যাবে এটা না উনি স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তো সেই জন্য উনি না মানে পুরো শকড হয়ে যান এই বিষয়টায়, কারণ ওনার কাছে এটা স্বপ্নাতীত বিষয় ছিল যে ওনার স্ত্রী ওনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে চলে যাবে ঘরের জিনিসপত্র চুরি করে নিয়ে। যাই হোক, এরপরে পুলিশকে জানানো এই সমস্ত কিছু হয়, কিন্তু ছোট কাকা মানে কীরকম একটা হাল ছেড়ে দেয়। উনি বলেন যে না, যে যাবার সে চলে গেছে, আমি এখন ঝগড়া অশান্তি করে সে মানুষকে আর আমি ফিরিয়ে আনতে চাই না। ও যা গয়নাগাটি আমার থেকে নিয়েছে, বা ছোট কাকার বেশ কিছু জমানো টাকা ছিল যেটা উনি জানতেন যে উনি কোথায় রাখে, তো সেই সমস্ত টাকা পয়সাও নিয়ে চলে গেছে। তো ছোট কাকা বলে যে না, ও যা নেবারও নিয়ে গেছে, ওর অধিকার ছিল নেয়ার, ও আমার স্ত্রী ছিল, ও যখন অন্য কাউকে ছেড়ে আমাকে ছেড়ে চলেই গেছে, অন্য কাউকে যখন বিয়ে করেই নিয়েছে, আমি তখন আর এটা নিয়ে কোনো অশান্তি চাই না। যাই হোক, তো ব্যাপারটা ওরকমভাবেই রইল। এবং এরপরে কিছুদিন মানে ছোট কাকা নিজেকে সবার সামনে বোঝানোর চেষ্টা করতো যে উনি ভালো আছে, ঠিকঠাক আছে, নিজেকে সামলে নিয়েছে, বাট অ্যাকচুয়ালি উনি ঠিক ছিলেন ঠিক উল্টো। ওনার স্ত্রীর এই ধরনের প্রতারণা উনি একদম মেনে নিতে পারেননি। মনে মনে প্রচণ্ড ভেঙে পড়েন, খুব কষ্ট পেতেন। ইভেন উনি একা একা রাতের বেলা ছাদে উঠে কান্নাকাটিও করতেন। সেটা কেউ কেউ দেখেও ছিল বাড়ির, কিন্তু কিছু করার ছিল না। ছোট কাকাকে অনেক বোঝায় সবার বাড়ির লোকেরা। তখন সৌমিত্রবাবু বেশ মোটামুটি ওই 14-15 বছর বয়স। উনিও বিভিন্ন সময় দেখতেন যে ছোট কাকা চুপচাপ বসে আছে, এবং ছোট কাকা এই সৌমিত্রবাবুকে খুব ভালোবাসতেন। মানে এমন অনেক, এই ঘটনার পরে অনেক কিছু লাইফ লেসেন ছোট কাকা এই সৌমিত্রবাবুকে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে দেখো, জীবনের সব কিছু হয়তো তোমার ভালো লাগতে পারে, তুমি হয়তো তাকে কাছে টানারও চেষ্টা করতে পারো, কিন্তু যদি সেই জিনিসটা তোমার কাছে থাকার হয় তবেই থাকবে, নাহলে তুমি যত চেষ্টাই করো না কেন সেই জিনিস কিন্তু তোমার কাছে থাকবে না। মানে অনেক ধরনের কথাবার্তা হতো। এবং ছোট কাকাকে সবাই বাড়ির বলে যে ঠিক আছে, যা হবার হয়ে গেছে, তুমি বরং আর একটা বিয়ে করো, আমরা সবাই মিলে তোমাকে দেখে শুনে এবার একটা ভালো মেয়ের সাথে বিয়ে দেবো। কিন্তু ছোট কাকা বলে না, বিয়ে তো মানুষের একবারই হয়, আমারও একবারই হয়েছে, আমার শখ মিটে গেছে, আমি আর বিয়ে থার মধ্যে নেই। যাই হোক, ওই যে বললাম যে এই প্রতারণাটা স্বাভাবিক, কেউ কোনো মানুষই মেনে নিতে পারে না, তো উনিও মেনে নিতে পারেননি। তো উনি একদিন কাজ থেকে ফিরছিলেন, এবং এই ঘটনাটা যেই সময় ঘটে সেই সময় আস্তে আস্তে না মানে উনি একটু হলেও শোকটাকে কাটিয়ে উঠছিলেন, আবার আগের মতো পরিবারের লোকেদের সাথে একটু গল্প করা, হাসি খুশিভাবে থাকা উনি সবে চেষ্টা করছিলেন। মানে ওই ঘটনা ঘটেছে 1 বছর হয়ে গেছে। তো উনি আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন। পরিবারের লোকেরাও চাইছিল যে অ্যাটলিস্ট ছোট কাকা বিয়ে না করুক, সবার সাথে আগে যেরকম মিলে ঘুলে পরিবারে থাকতো, হাসি ঠাট্টা করতো। মানে ছোট কাকা তো একদম খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিল, যেখানে ছোট কাকা একসময় ভীষণ খেতে ভালোবাসতেন। তো যখন উনি নিজেকে এই জায়গা থেকে, এই শোক থেকে যখন একটু একটু করে বার করার চেষ্টা করছেন, ঠিক সেই সময় ওনার জীবনের সবথেকে বড় অঘটনটা ঘটে যায়। চিন্তা ভাবনা সব কিছুই হয়তো ওনাকে আস্তে আস্তে ভিতর থেকে গ্রাস করে নিয়েছিল। তো উনি যখন কাজ থেকে ফিরছিলেন সেই সময় একটা দুর্ঘটনা ঘটে, এবং সেই দুর্ঘটনাটাই উনি মারা যান। খুব আনফর্চুনেট একটা ঘটনা। তো এই জিনিসটা ওনাদের পুরো পরিবারকে, সৌমিত্রবাবু যেটা লিখেছেন, ওনাদের পুরো পরিবারকে একেবারে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। মানে কেউ না এটা ভাবতে পারেনি। মানে মানুষটা দুঃখে আছে, কষ্টে আছে, মানসিক একটা যাতনার মধ্যে রয়েছেন, সেটা সবাই বুঝতে পারত, এবং সেই জন্য ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব মূল স্রোতে ফেরানোর চেষ্টা হচ্ছিল, ওনাকে মন ভালো রাখানোর চেষ্টা হচ্ছিল। কিন্তু সেই জায়গা থেকে সমস্ত কিছু এক লহমায় যে শেষ হয়ে যাবে সেটা কিন্তু কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। সবার ভীষণ কষ্ট হয়। এবং ছোট কাকার মতো একজন মানুষ যে এত মানুষের উপকার করেছে, এত মানুষের জন্য করেছে, সেই মানুষটা এভাবে শেষ হয়ে যাওয়া, এইভাবে চলে যাওয়াটা, সেটা মানে সৌমিত্রবাবুর পরিবার তো বটেই, ইভেন আশেপাশের লোকজন যারা ওনাকে চিনত, যারা শুভাকাঙ্ক্ষী ছিল, সবার কাছে ভীষণ রকমভাবে কিন্তু সবাই না বুঝতে পারতো। বিশেষত সৌমিত্রবাবু যেটা লিখেছেন যে উনি ছোট কাকার খুব ক্লোজ ছিলেন, তো উনি বুঝতে পারতেন ছোট কাকা কিন্তু বাঁচতে চাইতেন এবং উনি জীবনটাকে উপভোগ করতে চাইতেন। আর 5টা সেরকম মানুষ যেরকম চায়, একটা সংসার, মিলে ঘুলে থাকা, আনন্দ খুশি সব কিছু নিয়ে জীবনটা কাটিয়ে দেওয়া, ওনারও কিন্তু একদম সেম ইচ্ছেটাই ছিল। কিন্তু এই জায়গায় হঠাৎ করে ওনার জীবনে যে এত বড় একটা দুর্ঘটনা নেমে আসবে সেটা তো কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। ফলে ওনার মৃত্যুটা কিন্তু একটা, যাকে বলে স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা কিন্তু অকাল মৃত্যুই ছিল, এবং অপঘাতে মৃত্যু বলা যেতে পারে, যেহেতু দুর্ঘটনাগ্রস্ত হয়েছিলেন।
যাই হোক, তো এরপরে যখন ওনার মৃত্যুর খবর আসে, ঠাকুরমশাই আসেন, তো সব কিছু বিচার করে দেখা যায় যে ওনার মৃত্যুতে দোষ পাওয়া গেছে। এবং যিনি ঠাকুরমশাই ছিলেন তিনি বলে দেন যে এটা অপঘাতে মৃত্যু, এটা স্বাভাবিক নয়। এবার এই কথাগুলো বলার একটা কারণ ছিল। তার কারণ হচ্ছে যে যেদিন উনি মারা গেলেন ঠিক তার পরের দিন থেকেই ওনার ঘরটা বন্ধ অবস্থায় থাকতো, কিন্তু ওই বন্ধ ঘরের ভিতর থেকে বিভিন্ন রকমের আওয়াজ হতো। মানে ছোটো কাকা যেভাবে হাঁটতো পা ঘষে সেরকমভাবে আওয়াজ করা। তারপরে ছোটো কাকা অনেক রাত অবধি বই পড়তো, টেবিলের উপর একটা বই থপাস করে রাখলে মোটা বই যেরকম আওয়াজ হবে, বই টেবিল থেকে তুললে যেরকম আওয়াজ হবে এরকম আওয়াজ। এবং অদ্ভুতভাবে যখন ছোটো কাকার প্রথম ওই ঘটনাটা ঘটে, ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে যায়, উনি একবার খুব সাবলীলভাবে বলেছিল যে আমি যদি কালকে মরেও যাই আমার স্ত্রী কিন্তু আমাকে শেষবারের মতো দেখতেও আসবে না। এবং ভাবুন, ওই যে ওই কথাটা উনি খুব ক্যাজুয়ালি বলেছিল, সেই কথাটা সত্যি সত্যি ফলেও যায়। কিন্তু উনি যে হঠাৎ করেভাবে দুর্ঘটনাগ্রস্ত হবেন, উনি যে মারা যাবেন সেটা তো পরিবারের কেউ জানতো না। এবং এই যে ওনার ছোটো কাকা মারা গেল সে খবরও কিন্তু লতায় পাতায় ভিন্নভাবে কিন্তু ওনার সেই স্ত্রীর কাছে গিয়েও পৌঁছয়। বাট সত্যি সত্যি সে কিন্তু একবারও আসে না। হয়তো তার মুখ নেই আসা, সেই জন্য আসেনি, বা সে হয়তো কষ্ট পেয়েছে বাট সামনে আসতে চায়নি তাই আসতে পারেনি। রিজনটা অ্যাকচুয়ালি কী ছিল সেটা কিন্তু জানা যায় না, বাট উনি যেটা বলেছিল সেটা কিন্তু একদম হুবহু ফলে যায়। ভাবুন তাহলে কি অদ্ভুত ব্যাপার। যাই হোক, তো ওনার ঘর বন্ধ অবস্থাতেই থাকতো। বন্ধ ঘরের ভিতর থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আওয়াজ আসতো। ছোটো কাকা ওনার একটা জগ ছিল, সেই জগ থেকে জল ভরে খেত, সেই জল পড়ার আওয়াজ, হাঁটা চলার আওয়াজ। মাঝে মধ্যে মনে হতো যেন ঘরের ভিতরের বুকশেলফ থেকে বই নামানো ওঠানো হচ্ছে। এই আওয়াজগুলো আকছার পাওয়া যেত। তো তখন ওনাদের যিনি ঠাকুরমশাই ছিলেন তিনি বলেন যে একটা কাজ করুন, আপনারা বরং ওনার নামে গয়াতে একটা পিণ্ড দিয়ে আসুন। যদি পিণ্ডটা দিয়ে আসা যায় তাহলে হয়তো উনি শান্তি পাবে, ওনার আত্মার হয়তো মুক্তি হবে। এইরকমই চিন্তাভাবনা করা হয়। এইবারে প্রথম দিকে এই বিষয়টা যখন হতে থাকে তখন ওনারা না পুরো ফ্যামিলিতে সবাই ব্যাপারটাকে ইগনোর করার চেষ্টা করে, ভাবে যে হয়তো মনের ভুল, বা হয়তো এই বিষয়টা কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, এটা ওনারা ভাবতে থাকে। কিন্তু একটা এরকম অস্বাভাবিক বিষয় যখন বাড়ির মধ্যে বারংবার ঘটে, বাড়ির সকলে তো আর সমান সাহসী হয় না। তো বাড়ির কিছু লোকেরা একটু ভয় পেতে থাকে যে সবসময় ওরা ভাবছে যে এরপরে হয়তো আর হবে না, আর কিছুদিন পরে হয়তো এগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু দেখা যেত যে ওই ছোটো কাকার ঘর থেকে প্রায়শই এরকম আওয়াজ আসছে, এবং রাতের দিকে অনেকেই ভয় পাচ্ছে। তো তখন ওরা ভাবলো যে না, ঠাকুরমশাই তো বলেই ছিলেন, তো পিণ্ডটা তাহলে দিয়েই আসা যাক। এবার ছোটো কাকার যেহেতু স্ত্রীও চলে গেছিলেন, ওনার কোনো ছেলে মেয়েও ছিল না, তো কাউকে একজনকে দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। তো সেই সময় এই সৌমিত্রবাবুর যিনি বাবা ছিলেন তিনি বললেন যে ঠিক আছে, আমি তো বড়, তো আমি ওই কাজটা করব। তো ঠাকুরমশাই, সৌমিত্রবাবুর বাবা এবং সৌমিত্রবাবু তিনজনে মিলে গয়ায় গিয়ে পিণ্ড দেওয়ার কথা চিন্তা করলেন। এবার যেরকম প্ল্যান সেরকম একদিন বেরোনো হলো। এবার ব্যাপার হচ্ছে যে নর্মাল পিণ্ড দান করা আর ওখানে যে প্রেতশিলা রয়েছে সেখানে গিয়ে পিণ্ড দান করা বা সেখানে গিয়ে কাজকর্ম করা, ক্রিয়া আদি করা, এই দুটোর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। আর আমি যে ঘটনাটা আপনাদেরকে বলছি এই ঘটনাটা কিন্তু বেশ অনেক বছর আগেকারই। তো তখন কিন্তু এখন যেরকম আর কি জায়গাটা, তখন আরও একটু ফাঁকা ফাঁকা ছিল, আরও বেশি ঘন গাছপালা ছিল। তো ওনারা যখন গয়া গিয়ে পৌঁছয়, প্ল্যানটা এরকম ছিল যে ওনাদের সাথে যিনি ঠাকুরমশাই এসছেন, ওনাদের বাড়ির কাছে যিনি ঠাকুরমশাই, তিনি পুরো কাজটা করবেন। এবার ওনারা গয়ায় গেছে, গিয়ে যেদিন পৌঁছেছে তার পরের দিন পিণ্ড দান করার পুরো ক্রিয়া আদিটা করা হবে। এবং ওখানে সত্যি সত্যি উনি যেটা লিখেছেন, 3টে মতো ওরকম প্রেতশিলা আছে, সেখানে এই ধরনের ক্রিয়া আদিগুলো হয়। আর ওখানে কিন্তু মন্দিরও রয়েছে ঠাকুরের। তো ওনার যে ঠাকুরমশাই, তো সেই ঠাকুরমশাইয়ের ওখানে একজন পরিচিত ব্যক্তি ছিল।
তো যেদিন পৌঁছেছে পরের দিন কাজ হবে, সকালবেলা স্নান টান করে ওখানে যাওয়ার কথা। তো আগের দিন মানে যেদিন পৌঁছেছে তো সেদিন ঠাকুরমশাই ওখানে ওনার একজন পরিচিত ব্যক্তির সাথে দেখা করতে যান গয়াতেই। তো সেখানে উনি দেখা করেছেন, দেখা করে কথাবার্তা বলেছেন, বলে যখন উনি হোটেলে এসেছেন তারপর থেকে ওনার ধুম জ্বর, মানে এত জ্বর এসে গেল যে ওনার পক্ষে মানে পরের দিন সকালবেলা উঠে পিণ্ডদানের কাজকর্ম করা একেবারেই অসম্ভব। তো ওরা চিন্তা পড়ে গেল, চিন্তা আর কি, যে কি হবে। তো তখন ঠাকুরমশাই বললেন যে আমার একজন পরিচিত আছে, তুমি গিয়ে তার নাম আমার নাম বলবে, ওখানে তুমি অনেক পুরোহিত তো ওখানে থাকে, ইভেন এখনও উনি যেটা লিখেছেন যে ওখানে মানে আপনি যদি গয়াতে যান সেখানে অনেক ধরনের ঠাকুরমশাই পুরোহিত থাকেই ওখানে, কেউ যদি গিয়ে ক্রিয়া আদি করাতে চায় বা পিণ্ডদান করতে চায় সে করাতে পারে। ওখানে শুধু পিণ্ডদান করা এসবই হয় না, ওখানে অনেক সময় গোদান করা হয়, তারপরে গৃহদান, অনেক কিছুই আর কি নামে দান দক্ষিণা এইসবের ব্যবস্থা করা আছে, সুবন্দোবস্ত আছে। তো সৌমিত্রবাবু এবং ওনার বাবা বাধ্য হয়ে সকালবেলা বেরিয়ে ওখানে যায়, গয়াতে যায়। তো উনি যেটা এক্সপিরিয়েন্স করেছেন সেটা এবার উনি ব্যক্ত করেছেন এবং উনি লিখেছেন যে এটা কিন্তু মানে কিছু জিনিস ওনার একদম চোখে দেখা এবং কিছু জিনিস উনি উপলব্ধি করেছিলেন, যেটা মানে উনি এরকম কিছু যে জীবনে উপলব্ধি করতে পারেন সেটা উনি স্বপ্নেও ভাবতে পারেননি। কারণ ঘটনার প্রথমেই আমি বললাম যে উনি ভূত প্রেত এইসবে একদম বিশ্বাস করতেন না। তো উনি গেছেন ওনার বাবার সাথে। তো ওখানে গিয়ে দেখছে যে সেদিন কোনো একটা কারণে ওখানে প্রচুর লোকের সমাগম হয়েছে, হয়তো কোনো বিশেষ তিথি ছিল সেটা ওনারা জানে না, প্রচুর লোক এসেছে, এরকম তাদের পরিবার পরিজনের কেউ হয়তো মারা গেছে, কেউ হয়তো দোষ পেয়েছে, কেউ হয়তো আত্মার মুক্তি হয়নি, এ ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটছে। তো সেই জন্য তাদের আত্মার শান্তির জন্য তারা এই ধরনের ক্রিয়া আদি করতে গেছে। তো ওখানে গিয়ে যে ঠাকুরমশাইকে মানে নাম বলার কথা হলো, তো তিনি সেদিন ব্যস্ত ছিলেন। তো তিনি বললেন যে ঠিক আছে আমি করে দেব, কিন্তু আমার একটু সময় লাগবে, কারণ আমার এখন পরপর দুটো কাজ আছে। এবার ওনারা বসে আছে, এবার এই জিনিসগুলো মানে না খেয়ে দিয়ে বসে থাকতে হয়, স্নান করে শুদ্ধ বস্ত্রে। তো বসে আছে কাজ আর শেষ হচ্ছে না, কারণ এই কাজগুলো করতে অনেক সময় লাগে। আর ওখানে প্রচুর টাইপের লোক এসেছে, মানে বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে। ইভেন উনি জীবনে প্রথমবার একজনকে দেখে, মানে সত্যিকারে যাকে বলে ভূতে ধরা টাইপের, মানে তাকে নাকি বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, কোথাও গিয়ে কোনো লাভ হয়নি, তার পরিবারে কেউ একজন মারা গেছে, সেও হয়তো অপঘাতেই তার মৃত্যু হয়েছে, তো তার আত্মা নাকি ওই লোকটার উপরে ভর করেছে। উনি লিখেছেন আর কি যে ম্যাডাম আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি নিজে জীবনেই প্রথম এরকম দেখলাম যে একটা মানুষ মানে কিভাবে রাস্তার মধ্যে মানে একদম খোলা মাটির মধ্যে মানে এমন করে ছটফট করছে, মানে ওভাবে যদি কোনো স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষ প্রথম কথা ওরকম করতে পারবে না, যদি বা করে তার হাত বা পা ভেঙে যাবে, মানে ভাঙবে, মানে একদম মানে অবশ্যম্ভাবী এটা। এবং লোকটা ওরকম ছটফট করছে, হাত পা বেঁকাচ্ছে, চোরাচ্ছে, মটমট আওয়াজ হচ্ছে রীতিমতো, আবার মুহূর্তের মধ্যে লোকটার শটাং চুপচাপ উঠে দাঁড়াচ্ছে, মানে এটা কোনো রোগ হোক কিছু হতে পারে না। আবার কিছুক্ষণ পরে লোকটার মধ্যে ওই আত্মাটার ভর করছে এবং আবার লোকটা ওরকম মানে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করছে, মুখ দিয়ে কীরকম অদ্ভুত ভাষায় কথা বলছে, আবার কিছুক্ষণ পরে লোকটা আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। এই জিনিসটা যখন উনি প্রথম দেখেন ওনার গা রীতিমতো থমথম করে, মানে ওই রকম একটা জিনিস চোখের সামনে দেখা। আর উনি যেটা আরও ব্যক্ত করেছেন যে একটা জায়গায় যেখানে প্রচুর মানুষের এরকম পিণ্ডদান হচ্ছে, কেউ নিজের কোনো পরিবারের মানুষের আত্মা শান্তির জন্য পুজো করছে, এবং যেখানটা প্রেতশিলা রয়েছে, যেখানে এই ধরনের কাজগুলো স্পেশালি এই ধরনের কাজগুলো করা হয়, যেখানে অপঘাতে মৃত্যু বা এমন কিছু ঘটেছে যেটা মানে তার মৃত্যুর কথা ছিল না, হঠাৎ করে কিছু হয়ে গেছে, এই জায়গাটা বলছে আরও ভয়ঙ্কর। ওখানে যাওয়ার সাথে সাথে সৌমিত্রবাবুর গায়ে রীতিমতো কাঁটা দিয়ে ওঠে। এবং ভাবুন যে মানুষটা একেবারেই ভূত প্রেত এই ধরনের কিছুতে কোনোদিন বিশ্বাস করেনি, সে লিখেছে যে আমি তখন মানে ওনার বয়স তখন কম, ওনার তো তখন এমন কিছু বয়স না, কিন্তু সেই বয়সে সাহস অনেক বেশি থাকে, আর তার উপরে যাদের এই ধরনের বিষয় একদমই বিশ্বাস নেই, তো তারা আরও অনেক বেশি মানসিক দিক থেকে মজবুত শক্ত হয়।
কিন্তু তারপরেও যেন উনি যেদিকেই তাকাচ্ছেন শুধু একটা হাহাকার, শুধু মনে হচ্ছে যেন একটা জায়গাটার মধ্যে যেন প্রচুর কিছু রয়েছে। মানে মানুষকে যে সমস্ত মানুষকে চোখে দেখা যাচ্ছে তাদেরকে তো দেখাই যাচ্ছে, কিন্তু মানুষ ছাড়াও ওখানে যেন আরও অনেক কিছু ওখানে এক্সিস্ট করছে। বাতাসটা পুরো ভারী। উনি মাঝখানে একবার মানে ওখানে যখন উনি আর ওনার বাবা ওয়েট করছিলেন, তো ওখান থেকে বেরিয়ে ওনার একটু চা খেতে যান, কারণ কিছু খায়নি, খিদেও পাচ্ছে। তো যখন ওনারা বাইরে বেরিয়ে এসে চা খেয়ে মানে অনেকটা গিয়ে যখন চা খাচ্ছে, তখন মনে হচ্ছে যেন আশপাশের হাওয়াটা অনেক হালকা। মানে একদম এটা প্রমাণিত। উনি বলছেন যে আমি জীবনে কোনো দিন এরকম কোনো কিছু অভিজ্ঞতা আমার হয়নি, কিন্তু ওইখানে যাওয়ার পরে আমি পরিষ্কার বুঝতে পারছি ওখানের আবহাওয়াটা যেন কীরকম একটা ভারী। এবং আরও একটা বিষয় উনি খেয়াল করেন যে গয়াতে মানে এমনি পিণ্ডদান হোক বা উপরে যেখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে 600-র উপরে, সেখানে একটা উঁচু জায়গা রয়েছে, সেখানে শিলা মতো রয়েছে, সেখানে মন্দির রয়েছে, সেখানে ভগবান বিষ্ণু রয়েছেন। তো সেই জায়গাটা হচ্ছে সব থেকে মানে ভয়ঙ্কর জায়গা। বললাম ওইখানে একটা জায়গায় প্রচুর প্রচুর মানুষের ছবি রয়েছে, যে মানুষগুলো আর বেঁচে নেই। তাদের ছোট বড় বাঁধানো এমনি ছবি রয়েছে, তাদের ব্যবহৃত জামা কাপড় পর্যন্ত ওখানে বেঁধে বেঁধে রেখে গেছে যাতে তাদের মুক্তি হয়ে যায়। মানে ওই জায়গাটার মতো ভয়ঙ্কর জায়গা উনি বলছেন আমি মানে কোনোদিন হয়তো এখনও ওনার এতটা বয়স হয়ে গেছে, উনি বলছেন আমি আজ অব্দি ওই জায়গার মতো জায়গা আমি আজ অব্দি দেখিনি, এতটাই ওনার ভয়ঙ্কর লেগেছিল। এইটা তো আমি ওনার উপলব্ধির কথা বললাম। উনি একটা আলাদা অরা ওখানে ফিল করেছেন। ওনার রীতিমতো গা ছমছম করছিল, শরীরটা ভারী লাগছিল, এগুলো তো ওনার হচ্ছিল। এবং তার সাথে সাথে ওনার আর একটা জিনিস ভীষণ রকমভাবে ফিল হতে থাকে, সেটা হচ্ছে ওনার ঘাড়ের দিকটা প্রচণ্ড ব্যথা করতে থাকে ওখানে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই। আর প্রত্যেকটা মুহূর্তে ওনার যেন মনে হচ্ছিল মানে এখান থেকে কতক্ষণে আমি বেরোবো, মানে উনি না ওই জিনিসটা নিতে পারছিলেন না। এবং আর একটা জিনিস উনি খেয়াল করেন, সেটা হচ্ছে যে ওখানকার যারা পুরোহিত রয়েছে, যারা ঠাকুরমশাই রয়েছেন আর কি, তারা প্রত্যেকে তাদের আর কি গলায় 2 থেকে 3টে বিশেষ রকমের মালা রয়েছে। তার মধ্যে ধরুন একটা রুদ্রাক্ষের মালা রয়েছে, আর একটা বিভিন্ন ধরনের ক্রিস্টাল দিয়ে করা মালা রয়েছে, হাতে 2-3 রকমের আংটি রয়েছে। এবং তাদের মধ্য থেকে যেহেতু ওনারা ওখানে বেশ কিছুক্ষণ ছিলেন, তো একজনকে সৌমিত্রবাবু জিজ্ঞেস করেন যে এগুলো কী। তো তখন ওই ঠাকুরমশাই নাকি বলেছিলেন যে এই জায়গাটা মারাত্মক জায়গা, এবং এইখানে মাঝে মধ্যেই এমন এমন ঘটনা ঘটে, মানে ওইভাবে তো আর কোনো আত্মাকে বা কোনো এন্টিটিকে তো দেখা যায় না, কিন্তু কখনো কখনো তারা হয়তো কারোর উপরে ভর করে। ইভেন এরকমও ঘটনা মানে ওই ঠাকুরমশাই থেকে উনি শোনেন যে এই জায়গায় যদি কেউ সামান্য কিছু এদিক ওদিক করে তাহলে কিন্তু তার বিপদ হতে পারে, এবং সেই বিপদ এতটাই ভয়ঙ্কর হতে পারে যে তার জীবন নিয়ে টানাটানি পড়ে যাওয়ার উপক্রম। এবং এরকম ঘটনা নাকি বেশ কয়েকবার ঘটেওছে। তো সেই জন্য ওখানকার ঠাকুরমশাইরা নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য নিজেদের শরীর বন্ধন করে রাখে। এবং শুধুমাত্র শরীর বন্ধন করে রাখে তাই নয়, তারা মানে তাদের যে গুরুদেব থাকে তাদের থেকে কিন্তু মন্ত্রপুত হাড়, যে হাড়গুলো তাদেরকে বিভিন্ন রকমের এই ধরনের এন্টিটির খারাপ প্রভাব থেকে যাতে বাঁচাতে পারে, সেই জন্য তারা কিন্তু ওই জিনিসগুলো পরে থাকে। এবং এটা কিন্তু 1-2 নয়, ওখানে যত পুরোহিত থাকে, যত ঠাকুরমশাই যারা এই কাজ করে, তারা প্রত্যেকেই কিন্তু নিজেদেরকে প্রোটেক্ট করে রাখে এবং পুরো শরীর বন্ধ করা অবস্থায় থাকে। তারা শরীর বন্ধ না করে, ওই মালাগুলো না পরে তারা গয়ার ওই জায়গায় যায়ই না। এবার এইগুলো ওনারা শুনছেন। তো যাই হোক, তখন অনেক বেলা হয়ে গেছে, এবার কাজটা তো করতে হবে, কারণ ওনাদের ফেরার টিকিট রয়েছে। আর ওনাদের সাথে যে ঠাকুরমশাই এসেছিলেন তার তো রীতিমতো শরীর খারাপ, হলে সে কখন সুস্থ হবে, কি হবে, আদৌ সে কাজটা করতে পারবে কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তো ওনারা ঠিক করেছেন যে যাই হয়ে যাক আমরা কাজটা করেই ফিরব। তো তখন ওনাদের সামনে একটা ছেলে আসে, ছেলেটার বয়স বেশি না, ওই 20-21 এরকম হবে। সেই ছেলেটা আসে এবং ছেলেটা এসে মানে কারোর থেকে হয়তো ছেলেটা শুনেছে যে এখানে এনারা কাজ করাবেন, এনারা মানে যেহেতু প্রচণ্ড বিধি ছিল সেদিনকে হয়তো কোনো বিশেষ তিথি থাকবে, তো বলেন যে আমি আপনাদের কাজটা করিয়ে দেব। তো সৌমিত্রবাবু হয়েছে যে বেশ অল্প বয়সী একটা ছেলে, মানে ছেলেটার এই সময় কলেজে পড়া উচিত বা যার হয়তো কলেজ পাশ করেছে। তো ওনার বাবা বলছে যে তুমি পারবে করতে? বলছে হ্যাঁ আমি তো এই কাজ করি, আমার বাবাও এই কাজ করে এখানে। আজকে আমার বাবা আসতে পারেনি, বাবার শরীরটা ভালো নেই,
আমি খবর পেলাম যে আপনারা এখানে কাজ করানোর জন্য এসেছেন, তো আমি আপনাদের কাজটা করিয়ে দিচ্ছি। এবার ওনাদের কাছে মোটামুটি জিনিসপত্র কিছু ছিল, আর ওখানে যারা ঠাকুরমশাই থাকে তাদেরও কাছেও মানে এই ধরনের ক্রিয়াদি করা জিনিসপত্র থাকে, কারণ অনেকে তো অনেক দূর দূর থেকে আসে, তাদের পক্ষে হয়তো সব জিনিসপত্র আনা সম্ভব নয়, ক্যারি করা সম্ভব নয়, অনেকে হয়তো জানেও না। কিন্তু যেহেতু সৌমিত্রবাবুরা নিজেদেরই ঠাকুরমশাই নিয়ে এসেছিলেন, তো সেই জন্য ওনাদের কাছে মোটামুটি ইনফরমেশান ছিল যে কি লাগে আর কি লাগে না। যাই হোক, তো ওনারা কিছু কিছু জিনিস নিয়ে এসেছিল এবং বাকি জিনিসপত্রগুলো ওই ছেলেটাই আয়োজন করে দেয়। তো ওখানে আর কি ওরা কাজ শুরু করেছে। এইবারে ওখানে মন্ত্র উচ্চারণ হচ্ছে, রীতিমতো কাজ হচ্ছে, আর সৌমিত্রবাবু ওনার বাবার পাশে বসে রয়েছে। এবার বসে আছে যখন, তখন মানে কাজ হচ্ছে, মন্ত্র বলছে। এবার ওইখানেই মানে কিছু দূরে আর একজনের কাজ হচ্ছিল। তো সেখানে যাকে নিয়ে এসেছে, মানে একটা মহিলাকে নিয়ে এসেছে, মধ্যবয়সী একটি মহিলা, তো সেই মহিলাটা চুপচাপ বসেই ছিল। এবার যখন এনাদের কাজ হচ্ছে, হঠাৎ করেই সৌমিত্রবাবু বিশেষত খেয়াল করেন, প্রথমে আর কি উনিই খেয়াল করেছিলেন যে ওই যে মহিলা, সেই মহিলা কীরকম যেন একটা ইলেকট্রিক শক খেলে মানুষের শরীর দিয়ে যেরকম একটা তরঙ্গ খেলে যায়, মানুষ যেরকম একটা ঝটকা দিয়ে ওঠে, ওই মহিলা একদম ঝটকা দিয়ে উঠলেন। এবং ঝটকা দিয়ে ওঠার পরে উনি কি করেছেন, মানে হঠাৎ করেই উনি ঝটকা দিয়ে উঠে পড়ে মাটিতে আবার ধমাস করে পড়ে যান, বিশাল জোরে পড়ে যায়। এবার আশেপাশের লোকজন একটুখানি হতচকিত হয়ে গেছে যে কী হলো, ভদ্রমহিলা পড়ে গেলেন কেন। তো ওনার কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। উনি পড়ে গিয়ে মাথায়, মানে নিজের মাথা আর কি, কপালের সাইডটা মাটিতে জোরে জোরে ঠুকতে লাগলেন। যথারীতি ওনার সাথে যারা ছিল তারা ওনাকে জাপটে ধরেছে যে কী করছো, এরকম কেন করছো, ওরা হিন্দিভাষী ছিলেন। তো মহিলা একটা হাত সরায় এবং ওনার সাথে যে 2-3 জন ছিল যারা ওনাকে বাধা দিতে গেছিল, তারা একদম ছিটকে পড়েছে। এবং এরপরে ওই মহিলা কি করে, ওদের যে ঠাকুরমশাই পুজো করছিল, মানে যে আর কি ওই রিচুয়ালগুলো করে দিচ্ছিল, তাকে পুরো জাপটে ধরে তার মুখের দিকে, পুরো মহিলা কি করেছে, তার নখ দিয়ে ওর মুখে ঢুকে আঁচড় মারছে এবং একটা কিছু বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। এবং মহিলাটিকে দেখে বোঝা যাচ্ছে যে উনি নিজের মধ্যে নেই, কারণ উনি কিন্তু খুব শান্তভাবে একদম স্বাভাবিকভাবেই বসে ওই রিচুয়ালসগুলো হচ্ছিল, উনি কিন্তু সেখানে ছিলেন পাশে। হঠাৎ করে যে মহিলাটির কি হলো কিছু বোঝা যাচ্ছে না। এবার এইটা দেখে তো আশেপাশের লোকজনও বেশ ভয় পেয়ে গেছে। এবার এখানে একটা ব্যাপার আছে, এই ধরনের ক্রিয়াদি যখন হয়, মানে এই ধরনের ধরুন বিশেষ যে এগুলো তার স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রের ক্রিয়া নয়, এগুলো অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ক্রিয়ার তাদের নিয়ম কারণ একটু অন্য রকমের হয়। এবং এই কাজগুলো যারা করে এবং যারা করায়, দুপক্ষেরই কিন্তু অনেক দায়িত্ব থাকে। যে ঠাকুরমশাই বা যে পুরোহিত করাচ্ছেন তাকেও এক আসনে বসে ঠিক করে কাজটা করতে হবে। আবার যে দিতে বসেছে ওই পিণ্ডটা, বা যেই শান্তির জন্য কাজটা করছে ওই শিলার পাশে বসে, তাকেও কিন্তু একাগ্র চিত্তে কাজটা করতে হবে। এবং একবার কাজটা শুরু হয়ে গেলে শেষ না হওয়া অবধি কিন্তু উঠতে বারণ করা হয়। উঠলেও সেক্ষেত্রে আগে মানে কিছু একটা মন্ত্রপুত জল ফল ছিটিয়ে তারপরে উঠতে হয়, এটা হচ্ছে নিয়ম। এবার হঠাৎ করেই ওই মহিলা যখন ওইভাবে যে ঠাকুরমশাই তাকে অ্যাটাক করে, তাকে একেবারে নখ দিয়ে তার মাথা একদম চিড়ে দিচ্ছে, এরকম একটা কিছু করার চেষ্টা করছে, তখন পুরো জিনিসটা পণ্ড হয়ে গেল। এবং পণ্ড হতে হতে ওখানে যে তিল কলা চাল এসব দিয়ে কিছু একটা ছিল, সেই সমস্ত এদিক ওদিক ছিটকে গেল। এবং আশেপাশে যারা অন্যান্য ঠাকুরমশাই ছিল তারা সবাই তো মোটামুটি ওখানে সবাইকে চেনে, তো কয়েকজন মিলে ঠিক করলো মানে মহিলাটাকে ধরার চেষ্টা করেছে। কিন্তু সেই মহিলার গায়ে তখন এত মানে অসুরের মতো শক্তি, মানে পুরুষ মানুষেরা ওনাকে মানে ধরে রাখতে পারছে না। এইবারে কি হয়েছে, এই সৌমিত্রবাবুর যে কাজটা যে করছিল সেই ছেলেটা তো বয়স অল্প বয়সী। এবার ওর হয়তো না অভিজ্ঞতা খুব বেশি ছিল না। ও কি করেছে, ও যখন দেখছে যে ও সামলানো যাচ্ছে না মহিলাটাকে, তো তখন ও ছেলেটা কিছুটা কাজ করে বলছে যে ঠিক আছে দাঁড়ান আমি একটু আসছি, এই বলে ও আসন থেকে উঠে পড়েছে।
এবার এই আসনে বসা, কাজ শুরু করা, এক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নিয়মাবলী আছে। তো ছেলেটা অল্প বয়সী ছেলেও উঠে পড়েছে, এবং উঠে পড়ে ও কিছু একটা মন্ত্র বলে। এবং এই যে আগের মুহূর্ত অবধি ব্যাপারটা কিন্তু একরকমের ছিল। এবার ছেলেটির বয়স কম, অভিজ্ঞতা বেশি নয়, এবং ওই মুহূর্তে ও এমন কিছু মন্ত্র বলে যে মন্ত্রগুলো ওখানে হয়তো ওর একেবারেই বলা উচিত ছিল না, যার জন্য যেটা হলো ঠিক হওয়ার বদলে, মানে হিতে বিপরীত হওয়া বলতে আমরা যেটা বুঝি একদম সেটা হলো। মহিলাটি তখন ওই ঠাকুরমশাইকে ছেড়ে দিয়ে এই ছেলেটাকে অ্যাটাক করে। মানে একদম মাথা দিয়ে, মনে হচ্ছে যেন একদম ষাঁড় যেভাবে মানুষের দিকে তেড়ে যায়, একদম ওরকম মাথাটা সামনে করে এই ছেলেটাকে মানে একদম অ্যাটাক করে। এবং ছেলেটা প্রথমে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়, এবং মহিলাটার না তখন চোখগুলো, মানে যেটা সৌমিত্রবাবু লিখেছেন যে ওই রকম একটা মানুষের যে চোখ হতে পারে সেটা মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না। একদম মানে বিশাল বড় বড় চোখ, সেই চোখগুলো মনে হচ্ছে যেন লম্বা, পুরো আগুনের মতো লাল, আগুনের শিখা মনে হচ্ছে যেন জ্বলছে, এরকম লাল টকটকে। আর আর ওই মহিলা মানে এমন করে হাত পা ছুটছে, একটা মানুষের পক্ষে, মানে মহিলাদের পক্ষে তো সম্ভবই না, অন্য কোনো খুব ফিট অ্যান্ড ফাইন যদি পুরুষ মানুষ হয় তার পক্ষে ওরকম করা সম্ভব নয়। এবং এই করতে করতে মানে ওই যেহেতু ঠাকুরমশাইকে, ওদের ঠাকুরমশাইকে অ্যাটাক করে বা তার দিকে তেড়ে যায়, তো তখন কি হয়েছে, ওদের যে কাজটা হচ্ছিল সেই কাজটা পুরো পণ্ড হয়ে যায়। কারণ ওই মহিলা এসে এমন করে একটা বাড়ি মারে যে ওদের ওখানে যে জিনিসপত্র সাজানো ছিল সেগুলো সমস্ত নষ্ট, এদিক ওদিক পুরো ছড়িয়ে ছিটিয়ে যায়। এবার আস্তে আস্তে পরিস্থিতিটা পুরো হাতের বাইরে চলে যাচ্ছে, এবং এই ছেলেটাকে মনে হচ্ছে যেন মারছে। এবং এই ছেলেটাকে যখন কোনোভাবে ছাড়ানো হলো, ছেলেটা অল্প বয়সী ছেলে, নিজেকে ছাড়িয়ে নিয়েছে, ওই মহিলাটা গিয়ে আবার ওই ঠাকুরমশাইকে, মানে আগের যে লোকটা ছিল তাকেই আবার অ্যাটাক করেছে। এবং বাকি আরও তখন লোকজন ছুটে আসে, ওনাকে সব জল মন্ত্রপুত জল ঠল দিয়ে যখন আর কি ওনাকে শান্ত করা হলো, তখন দেখা যাচ্ছে যে মহিলা তখন চোখ মুখ কিছুটা স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু মহিলার সারা গায়ে পুরো বড় বড় আঁচড়ের দাগ। কিন্তু মহিলাটিকে কিন্তু কেউ ওনার গায়ে হাত তোলেনি, কেউ ওনাকে কিছু অ্যাটাক করেনি, কিচ্ছু না। উনি বরং সবাইকে, মানে এই দুজন ঠাকুরমশাইকে অ্যাটাক করেছিল, নিজের নখ দিয়ে, তারপরে হাত দিয়ে তাদেরকে আঘাত করছিল। কিন্তু সবার সামনে কি করে বা কখন যে মহিলার পুরো কপাল থেকে মানে যতটুকু শরীরের অংশ না দেখা যাচ্ছে, শুধু লাল লাল চেরা দাগ মুহূর্তের মধ্যে হয়ে গেল। এবং ওখানে উপস্থিত সমস্ত লোকজন প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর যেহেতু একটু বেলার দিকে হয়ে গেছিলো, আস্তে আস্তে লোক ওখানে কমেও এসেছিল। তো ব্যাপারটা কি হলো কিছু তো বোঝা গেল না। তো যেটুকু ওরা ওখানে শুনলো যে এই ধরনের কাজগুলো যখন হয় তখন না যে মন্ত্রগুলো বলা হয় সেই মন্ত্রগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যিনি আর কি কাজটা করছেন, এবং তিনি যে রিচুয়ালগুলো করেন সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে যদি এতটুকু কিছু ভুলচুক হয়ে যায়, কারণ ওখানে তো দেখুন এই ধরনের কার্যকলাপ যেখানে হয় সেখানে কিন্তু এক নয় একাধিক এন্টিটি থাকে, এবং সেখানে যদি এতটুকু কোনো কিছু ভুল হয়, সেটা মানে যার উদ্দেশ্যে করা হয়েছে তার বদলে কিন্তু অন্য কোনো এন্টিটি সেখানে চলে আসে। এবং সেই এন্টিটিগুলো সবসময় যে ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই। মানুষের মধ্যে যেমন ভালো আছে, খারাপ আছে, তেমনি যারা বিদেহী তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো খারাপের একটা ডিফারেন্সিয়েশনস আছে। তো সেক্ষেত্রে এই যে ব্যাপারটা হয়েছিল, উনি মন্ত্রোচ্চারণে কিছু ভুল করেন, এবং সেই কারণের জন্যই কিন্তু প্রথম ঘটনাটা ঘটে। এবং ওই যে এন্টিটিটা ছিল সেটা এই মহিলার উপরে ভর করে সে এটা করে। আর এই ছেলেটির ভুল ছিল, মানে সৌমিত্রবাবুরা যে ছেলেটিকে আর কি যে ছেলেটাকে ওদের কাজ করছিল, সেই ছেলেটির বয়স কম। সে কি করে, আসন ছাড়ার আগে কিন্তু ওদের একটা মন্ত্র বলে আসন ছাড়তে হয়। ও কিন্তু মন্ত্র বলে আসনটা ছাড়েনি, ও হঠাৎ করে দেখেছে একটা ঝামেলা হচ্ছে, কিছু একটা করা দরকার, ও নিজে থেকে উঠে গেছে। এবং এই যে উঠে গেছে সেক্ষেত্রে ওর কিন্তু যে প্রোটেকশানটা সেটা কিন্তু ওর জন্য পুরোপুরি কাজ করেনি। কিন্তু ওর খুব ভাগ্য ভালো ছিল যে ওর কিন্তু খুব একটা আঘাত লাগেনি, এবং ও তাড়াতাড়ি এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পেরেছে।
কিন্তু এবার ঘটনা হচ্ছে যে ওই মহিলাটির অবস্থা তখন খুব খারাপ হয়ে গেছে, মানে ওর শরীরের মধ্যে অন্য কোনো একটা বিদেহী আত্মা ঢুকে পড়েছে। এবার তাকে তো ছাড়াতে হবে মহিলাটির শরীর থেকে, কারণ মহিলাটি বারবার, মানে ওখান থেকে তো পাহাড়ি জায়গা, তো উনি উপর থেকে বারবার ঝাঁপ দেওয়ার একটা ওনার প্রবণতা চলে আসছে, বারবার উনি চলে যাচ্ছে। তখন আর মানে ওরকম অস্বাভাবিক আচরণ করছে না, মানে তার চোখ মুখ তখন একটু হলেও স্বাভাবিক হয়েছে, কিন্তু সে বারবার ধারে চলে যাচ্ছে নিজের প্রাণ দিয়ে দেবে বলে, এবং তার বাড়ির লোকেরা আপ্রাণ চেষ্টা করছে। এবার এদিকে ওই যে বললাম যে ওই গয়ার ওই জায়গায় কিন্তু সন্ধ্যের পরে কোনো মানুষ থাকে না, মানে ওখানকার লোকাল লোক বলুন বা ওখানকার ঠাকুরমশাই বলুন, কেউ থাকে না, কারণ ওই জায়গাটা ওরকম নয়, আজ অবধিও কেউ থাকে না, জায়গাটা এতটাই ভয়ঙ্কর, এতটাই সেন্সিটিভ। তো মহিলাটিকে তো কিছু করতে হবে, তাকে তো এই এন্টিটিটা তার শরীর থেকে বার করতে হবে, এবং যেটা করতে হবে খুব শিগগিরই করতে হবে, খুব বেশি সময় দেওয়া যাবে না, কারণ যে কোনো মুহূর্তে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এদিকে সৌমিত্রবাবুদের কাজ তো পণ্ড হয়ে গেল, কাজ তো আর হলো না, কারণ এই কাজ সম্পূর্ণ না হওয়া অবধি, মানে একটা পোর্শনও যদি একটু সামান্য কাজে যদি বাকি থাকে, তাহলেও কিন্তু পুরো কাজটা একদম অর্থহীন হয়ে যায়, মানে আবার নতুন করে কাজটা করতে হবে। এবার ঘটনা হচ্ছে যে ওখানে ওই মহিলাটি যেরকম করছিল, মানে ওনাকে এবার কি করে বাঁচাবে। এবার এদিকে সৌমিত্রবাবুর বাবা বলছে, দূর, কাজটা এত দূর এগিয়ে গেল, এরকম একটা ঘটনা ঘটে গেল, আর ছেলেটাকেও দোষ দেওয়া যায় না, কারণ ছেলেটি ভালোই কাজ করছিল, এবার ও হঠাৎ করে একটা ভুল করে ফেলেছে। এবার তখন তার ওনারাও বুঝতে পারেনি যে ছেলেটা ভুল করেছে, আসন ছাড়ার সময় ও মন্ত্র না বলে আসন ছেড়েছে, আর ওর আসন ছাড়াটাও উচিত হয়নি। তখন তার ওনারা জানেন, ওনারা তখন মানে ফেঁসে গেছে, বুঝতে পারছেন এবার কী করা যায়। তো তখন ওখানে আর কি লোকেরা বলল যে ঠিক আছে, ভদ্রমহিলাকে এবার আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, তো ওখানে তার কিছু কাজ করা যাবে না, ওনাকে মানে ওই জায়গাটা থেকে নামিয়ে আনা হোক। এবারে সৌমিত্রবাবু একজন এমনই মানুষ ছিলেন আর কি, যে এই ধরনের কথা শুনলে বা যখন আগে অন্য কেউ বলেছে, ওনার মনে হয়েছে এগুলো আবার হয় নাকি, এগুলো তো সব মিথ্যে কথা, বুজুরুকি। কিন্তু সেরকম একজন মানুষ যখন সামনে থেকে এগুলো দেখে, সে না মানে পুরো অবাক হয়ে যায়। তো ওখানে তো তখন একটা বেশ আলোড়ন পড়ে গেছে, কি করা যায়। এবার সৌমিত্রবাবু তখন ওনার বাবাকে বলেন যে দেখো, আমরা যদি এখন হোটেলে পৌঁছেও যাই, কি করব হোটেলে গিয়ে, আমার না বরং এটা দেখতে ইচ্ছে করছে যে এই মহিলাকে কি করে বাঁচানো যায়, কারণ ইনি যেরকম আচরণ করছেন এটা তো একদম অস্বাভাবিক। আর তখন ওখানে যারা আর কি ছিল, যে আর কি পুরোহিতরা ছিল, তো তারা তখন বলছে যে ওদের ওখানে একজন খুব বয়োজ্যেষ্ঠ ঠাকুরমশাই আছেন, যিনি মানে বহু বছর ধরে এই কাজগুলো করেন, এবং এরকম হয়েছে যে মানে গয়াতেই নাকি এরকম অনেক ঘটনা আছে যেখানে কোনো একজন মানে এ ধরনের পিণ্ডদানের সময় বা এরকম কিছু করার সময় আত্মা কী করেছে, মানে একটা প্রবণতাও থাকে, হয়তো আপনারাও শুনে থাকবেন, যে হয়তো এই কাজটা করতে যাচ্ছে তাকে টেনে নেওয়ার একটা প্রবণতা থাকে, হয়তো তার তার শরীরের উপর একটা বিশাল প্রভাব পড়ে যায়, বা তাকে হয়তো কোনো না কোনোভাবে যাতে তারও এই পৃথিবীর ছেড়ে যাকে চলে যেতে হয় বা তারও যাতে মৃত্যু হয়, সেরকম একটা কিছু ঘটনা ঘটার চান্সেস থাকে। তো এরকম অনেক ঘটনা অলরেডি ঘটেওছে নাকি ওখানে। তো ওখানে একজন মানে এরকম বেশ কয়েকজন বয়োজ্যেষ্ঠ ঠাকুরমশাই আছেন, যারা এরকম ঘটনা যখন ঘটেছে তখন তারা মানে সাকসেসফুলি সেই মানুষগুলোকে বাঁচিয়েছেন। তো তখন ওরা যখন বুঝতে পারছে না যে কী করবে, কী করে ভদ্রমহিলাকে ওনারা বাঁচাবে, তাকে তার ভিতর থেকে ওই এন্টিটিটাকে, ওই আত্মাটাকে বার করবে, তো তখন ওনাদের মধ্যে একজন বলে যে তাহলে ওনার কাছে নিয়ে যায়, আর কোনো উপায় নেই, কারণ এই মহিলাকে মানে ওরা তো বুঝতে পারছে, ওরা এগুলো নিয়ে এত কাজকর্ম করে, এত দেখছে সারাদিন ধরে, তো ওরা বুঝতে পারে যে কোন এন্টিটিটার কী ক্ষমতা। মানে কিছু কিছু এন্টিটি আছে তারা হয়তো একটু সামান্য কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট করে, তারপরে তারা চলে যায়, কিন্তু কিছু কিছু এন্টিটি কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল হয়। তো ওরা তখন দেখে বুঝে যাচ্ছে যে এই মহিলাকে যদি ইমিডিয়েট ওনার কাছে নিয়ে যাওয়া হয় তবেই মহিলাকে হয়তো বাঁচানো যাবে, আদারওয়াইজ হয়তো ওনাকে বাঁচানোও যাবে না। তো এই জিনিসটা যখন আর কি ওখানে বলা বলি হচ্ছে, তো তখন সৌমিত্রবাবুর প্রচণ্ড ইন্টারেস্ট হয়। তো উনি ওনার বাবাকে বলে যে না, আমি দেখবো, এটা শেষ আমাকে দেখতে হবে। তো তখন ওনার বাবা বলছে, তুই এসব দেখে কী করবি, আর আমরা যে কাজ, এসব কাজও তো পণ্ড হয়ে গেল। তো তখন সৌমিত্রবাবু বলছে, দেখো এখন হোটেলে গিয়ে বা কী করবো, চলো না গিয়ে দেখি কী হয়, মানে 1-2 ঘন্টা দেখি, তারপরে নয় চলে যাব, কী আছে।
তো তখন ওই মহিলাকে তার বাড়ির লোকেরা ধরে বেঁধে, সেই মহিলা বারবার ওদের হাত ছাড়িয়ে ছাড়িয়ে সে চলে যাচ্ছে। কোনো রকমে তাকে টেনে হিঁচড়ে ওখান থেকে নামানো হলো, এবং ওখান থেকে কিছুটা দূরে ওই একজন, বললাম যে বয়স জ্যেষ্ঠ একজন ঠাকুরমশাই ছিলেন, তিনি আর এখন এই কাজ করেন না, তো তার কাছে নিয়ে যাওয়া হয়। এবং সেই সময় মহিলাটাকে না মানে দেখে বোঝা যাচ্ছে ওনার প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে চোখ দিয়ে রীতিমতো টপ টপ করে মাঝে মধ্যে রক্ত পড়ছে, শিরাগুলো মানে শরীরের ফুলে ফুলে গেছে, মানে একটা মানে সে কষ্ট চোখে দেখা যায় না, এতটাই মানে একটা এক্সট্রিম লেভেলে মহিলা চলে গেছেন। তো ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছে, ওনার সত্যিই প্রচুর বয়স হয়েছে। তো উনি তখন, ওনার বাড়ির সব একটা দাওয়া মতো ছিল, বললো যে আপনি একে বসান, মহিলাকে বসান, আর বাকিদেরকে বললো আপনি বাড়ির মানে ওই মহিলার সাথে বললো একজন থাকো, বাকি সবাই দূরে সরে যাও। এবং উনি সঙ্গে সঙ্গে কিছু একটা জল দিয়ে, জলের সাথে একটা কিছু মেশানো ছিল, সেটা দিয়ে উনি একটা ব্যারিকেড মতো কেটে দেন, এবং ওই মহিলার সাথে যে ছিল তাকে বলে যে তুমি এই রেখার বাইরে বেরোবে না, আর বাইরের দিকে যারা ছিল তাদেরকে বলছে তোমরা যাই হয়ে যাক না কেন তোমরা কিন্তু এই রেখার ভিতরে আসবে না। এবং ওখানে ওই ভদ্রলোক বসলেন। তো মহিলার তো তখন মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, রীতিমতো শ্বাস নিতে ওনার কষ্ট হচ্ছে, শ্বাস প্রশ্বাসে আর কি সমস্যা শুরু হয়ে গেছে। তো তখন উনি চোখ বন্ধ করে কিছু একটা মন্ত্র পড়েন হাতে কিছু একটা নিয়ে, তখন উনি বলেন যে এই কাজ কে করছিল। তো ওই লোকটা, ওই ঠাকুরমশাই এসেছিলেন, উনি বললেন যে তুমি জানো তুমি কি ভুল করেছো। তখন লোকটা চুপ করে আছে। তো তখনই ওরা জানতে পারে যে ওইখানে ওই যে মন্ত্রগুলো উচ্চারণ করা হয়, সেই মন্ত্রগুলো কিন্তু খুব ভালো করে উচ্চারণ করতে হয় এবং সেটা নির্ভুলভাবে কাজটা করতে হয়। তো ওই লোকটি মানে ওই যে ঠাকুরমশাই যে ওদের কাজটা করছিল, মহিলা যে পরিবারের একজনের উদ্দেশ্যে তারা এসেছিল এই কাজ ক্রিয়া আদি করার জন্য, তো ওই ঠাকুরমশাই কিছু রিচুয়াল ভুল করেন এবং কিছু মন্ত্রের ক্ষেত্রেও উনি কিছু অনিচ্ছাকৃত আর কি এটা সম্পূর্ণ, কিন্তু কিছু ভুলভাল উনি করে ফেলেন, যার জন্য ওখানে যে এন্টিটি থাকে, মানে ওই যে বললাম সব তো ভালো থাকে না, তারা আরও ক্রুদ্ধ হয়ে যায় এবং তাদের মধ্য থেকে একটা খুব পাওয়ারফুল এন্টিটি ওই মহিলার শরীরে প্রবেশ করে। এবং ওই মহিলার শরীরে এই কারণেই প্রবেশ করে কারণ ওনার মধ্যে কোনো শরীর বন্ধন করার মতো যে জিনিসগুলো থাকে, যে মন্ত্র বলতে হয়, সেটা ছিল না। ফলে এবং দেখবেন সবার অরা তো সমান হয় না, সবার যে রাশি থাকে সেটাও সমান হয় না। তো সব কিছু মিলিয়েই ওই ভদ্রমহিলার শরীরে ওই এন্টিটিটা ঢুকে পড়ে এবং সে তখন প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায় ওই ঠাকুরমশাইয়ের উপরে যে এই ধরনের ভুলভাল রিচুয়ালটা করছিল। তো সেক্ষেত্রে সেই জন্যই তখন একটা বিশাল আক্রোশ হয় এবং এরা এতটাই পাওয়ারফুল ছিল, মানে ওই যে বললাম সব এন্টিটি যে এত পাওয়ারফুল হয় তা কিন্তু নয়। তো সে ওই জন্যই একদম অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং যেহেতু সেই সময় আবার এই সৌমিত্রবাবুদের যে কাজটা করছিল তার বয়স কম, সে অতটা নিয়মকানুন জানতো না, তো সে যেহেতু উঠে আসে, তো সে আবার তার উপরে অ্যাটাক করতে পারে। এইভাবেই বিষয়টা ঘটে। এবার প্রশ্ন হচ্ছে যে যাই হয়ে যাক না কেন মহিলাটাকে তো বাঁচাতে হবে। তো উনি বললেন যে এই মুহূর্তে একটা যজ্ঞ করতে হবে এবং সেই যজ্ঞ করে সেই যজ্ঞের আহুতির মধ্য দিয়ে ওই এন্টিটি যেটা আছে তাকেও মুক্তি দেওয়াতে হবে এবং যা করতে হবে মানে আর তিথি নক্ষত্র হিসেবে হাতে আর মাত্র 40 মিনিট সময় রয়েছে, যেখানে যজ্ঞর কুণ্ড প্রস্তুত করা, যজ্ঞের জিনিসপত্র আনা, এগুলো করতেও বেশ কিছুটা সময় যাওয়ার কথা। তো উনি তখন বললেন যে তোমাদের কাউকে কোথাও যেতে হবে না। উনি আর কি শুধুমাত্র যে ঠাকুরমশাই ছিলেন তা তো নয়, উনি সাধনা করতেন। তো ওনার বাড়িতে উনি যেহেতু সাধন পথে ছিলেন, তো ওনার বাড়িতে যজ্ঞের বিভিন্ন জিনিসপত্র থাকতো। তো উনি সঙ্গে সঙ্গেই ওখানে যজ্ঞকুণ্ড প্রস্তুত করেন এবং ওখানে উনি সেই যজ্ঞ করা শুরু করেন এবং যে মুহূর্ত থেকে যজ্ঞ শুরু হয় ওই মহিলার কষ্ট মানে তখন আর চোখে দেখা যাচ্ছে না। উনি ধুলোর মধ্যে লুটোপুটি খাচ্ছে, মুখ দিয়ে মনে হচ্ছে কিছু একটা গড়গড় করে আওয়াজ হচ্ছে, মানে মনে হচ্ছে মুখের মধ্যে খাবার আছে, জল আছে, কিন্তু কিছু নেই। কিন্তু মানে উনি মানে সৌমিত্রবাবু যিনি যে ঘটনাটা লিখেছে তিনি রীতিমতো ওগুলো শুনতে পাচ্ছেন, মানে উনি কেন ওখানে আরও যে কজন ছিল সবাই সেমই দেখছে, সেমই শুনছে।
কিন্তু কিছু জন্য বেরোতে পারছেন, মানে সবটাই হচ্ছে ওই ওনার ভিতরে যে এন্টিটিটা রয়েছে সেই এন্টিটিটাকে মানে যাতে শরীর থেকে সে ছেড়ে চলে যায়, মুক্তি পেয়ে যায়, সেই চেষ্টা করছে, আর সে যাবে না। এবং আস্তে আস্তে মানে যেন মনে হচ্ছে যেন ওই মহিলার মানে জীবনদীপ কমতে থাকছে। এবং তখন সৌমিত্রবাবু একটা জিনিসই মনে মনে ভাবছেন যে আমি যেগুলো দেখছি এগুলোকে আমি ঠিক দেখছি, আর ওই মহিলা যে কষ্ট পাচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে, সেটা তো আর নাটক হতে পারে, সেটা ভুলও হতে পারে না। তো এই করতে করতে একটা সময় আসে যখন ওই ঠাকুরমশাই রীতিমতো মানে হয় না যে যখন কেউ যেন একটা সাধনা করে বা কোনো একটা কিছু খুব মন দিয়ে করে, খুব চেষ্টা করছে একজনকে বাঁচার, যখন সেটা কিছুতেই হচ্ছে না, উনি তখন ওনার গুরুদেবকে স্মরণ করে মানে ওই বয়স্ক মানে বয়োজ্যেষ্ঠ, যথেষ্ট বয়স হয়েছে ওনার রীতিমতো চোখ দিয়ে জল পড়ছে, কারণ ওই মহিলার 3টে বাচ্চা আছে। তো উনি তখন নিশ্চয়ই ওনার গুরুদেব, ওনার ভগবানের আরাধ্য দেবতার উদ্দেশ্যে হয়তো বলছিলেন যে বাঁচিয়ে দিতে। তো এরপরে উনি নিজের হাতের মধ্যে ওই যজ্ঞের ছাই, আগুন, ওগুলো মানে ওরকম গরম জিনিসটা, ভাবুন কতটা একজন সাধক বা একজন এই ধরনের ঠাকুরমশাই বলুন বা সাধক যাই আমি বলি না কেন, সে কতটা পিওর হলে, তার কতটা মানসিক জোর থাকলে, সদিচ্ছা থাকলে যে আমি এই মানুষটাকে বাঁচাবো, সে ওই যজ্ঞের জ্বলন্ত ছাই, জ্বলন্ত জিনিস উনি হাতে করে নেন। হাতে করে নিয়ে উনি মানে অদ্ভুত দৃশ্য, উনি লিখেছেন যে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। উনি কি করেন, ওই কিছুটা অংশ ওই মহিলার মুখে দিয়ে দেয়, সামান্য একটু অংশ মুখে দিয়ে দেয়। এবং তখন ওই মহিলাটা না মানে সবাই ভেবে উনি চিৎকার করে উঠবে বা কিছু, কিন্তু ওই মহিলা না কোনো চিৎকারও করে না, কিছুই না। উনি ওটা মুখে নিয়ে না কীরকম যেন মনে হলো যেন ওনার শরীরটা ছেড়ে দিল, উনি ওখানে ঢলে পড়ল। এবং সেই সময় মানে ওনারা দেখতে পাচ্ছে ওই ঠাকুরমশাইয়ের হাত ফাত না পুরো জ্বলে গেছে, যে হাতটা দিয়ে উনি অতটা তুলেছে পুরো জ্বলে গেছে। এবং সঙ্গে সঙ্গে ওই যজ্ঞের আগুনটা মনে হলো যেন মানে ছট করে এক ঝটকায় যেন 5-6 ফুট হাইট নিয়ে নিল, এবং তারপরে কিছুক্ষণের মধ্যে আবার ওটা নর্মাল হাইটে হয়ে গেল। এবং ভদ্রমহিলার মুখ দিয়ে কিছুটা সামান্য জল মতো বেরোলো, এবং উনি তখন চোখটা খুলেছে। ওনাকে তখন দেখে বোঝা যাচ্ছে যে উনি হয়তো দুর্বল আছেন, কিন্তু উনি স্বাভাবিক, মানে ওনার চোখ মুখে সে অস্বাভাবিক ব্যাপার, যে শিরা ফুলে যাওয়া এইগুলো যেন মানে নর্মাল হয়ে গেল। তখন ওই ঠাকুরমশাই বলছেন যে হ্যাঁ, ওনাকে মুক্তি মানে ওই এন্ট্রিটারও মুক্তি হয়ে গেছে, তারও যে মুক্তি হচ্ছিল না, সেও যে একটা কষ্টের মধ্যে ছিল সেও মুক্ত হয়ে গেছে, আর এই মহিলা যাকে ভর করেছিল সেও কিন্তু মানে একদম স্বাভাবিক হয়ে গেছে। তো এটা যখন সৌমিত্রবাবু ওনার বাবা দেখেন, ওনারা না মানে জাস্ট স্পেল বাউন্ড হয়ে গেছে। মানে এরকম কিছু যে এই পৃথিবীতে ঘটতে পারে, আর বিশেষত দেখুন যারা এগুলো বিশ্বাস করে না, বিশ্বাস করলে একরকম, তাদের কাছে ব্যাপারটা একরকম লাগবে। যারা বিশ্বাসই করে না, বিশেষত সৌমিত্রবাবু, তিনি তো মানে রীতিমতো হয়ে গেছেন। তো তখন সৌমিত্রবাবু বলছেন আমি এনাকাটা প্রণাম করতে চাই। তো উনি দেখা করে, তারপরে মানে সামনে যায়, কথা বলে। তো তখন উনি জিজ্ঞেস করে যে তোমরা কেন এসেছিলো? তো বলছে আমার ছোটো কাকার এরকম ঘটনা ঘটেছিল, তো আমরা ওনার মানে এই কাজটা করতে চাই। তো তখন উনি বলেন যে তোমরা চিন্তা করো না, তোমাদের কাজও হয়ে যাবে, তোমরা কাজ করেই তারপরে বাড়ি যেতে পারবে, চিন্তা করো না। অদ্ভুতভাবে ওনারা এই সমস্ত দেখে টেকে রাতের বেলা যখন আর কি হোটেলে আসে, তো হোটেলে এসে যখন ওনাদের সাথে যে ওনাদের যে মানে ফ্যামিলি পুরোহিত যে এসেছিল, তো তার তো প্রচণ্ড জ্বর হয়েছিল, তো সে তখন দেখছে যে সে একটু বেটার আছে। এবং পরের দিন ওনাদের ট্রেন ছিল, বাট ওনাদের ভাগ্য এতটাই প্রসন্ন ছিল যে পরের দিন আবার ওনাদের ঠাকুরমশাই একদম সুস্থ বোধ করেন, এবং তিনি ওনাদের পুরো আর কি কাজটা করিয়ে দেন, পিণ্ডদানের পুরো কাজটা সুন্দর সুষ্ঠুভাবে হয়। কিন্তু আবারও যখন সৌমিত্রবাবু ওই গয়ার ওই জায়গায় যান, ওনার কিন্তু শরীর ভারী হয়ে আসে, কাঁধে ব্যথা করতে থাকে, এবং পুরো জায়গাটার মধ্যে না একটা অদ্ভুত হাহাকার, একটা অদ্ভুত কষ্ট যেন রয়েছে চাপা। এত মানে মৃত মানুষের উদ্দেশ্যে এত কিছু দেয়া হচ্ছে। দেখুন, জায়গা তো অবশ্যই, যেখানে মানুষ মানে এই ধরনের কাজই জায়গাগুলোকে খুব পবিত্র মানা হয়, এগুলো খুব পবিত্র জায়গাও বটে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষের কিন্তু মানে সৌমিত্রবাবু বা ওনার মতো অনেক মানুষের কিন্তু এই জায়গাটা ভীষণ গা ছমছম এবং খুব গা ভারী লাগার মতো জায়গা লাগে।
আর এখানে মানে গয়ার বিভিন্ন জায়গায় মানে যেখানে যেখানে এই কাজগুলো হয়, সেটা প্রেতশিলা বলুন বা যেখানে পিণ্ডদানের কাজ হয়, সেখানে কিন্তু আকছার এই ধরনের ভরে পড়া মানুষ বা যাকে হয়তো এরকম কোনো আত্মা বা এন্টিটি ভর করেছে, এগুলো আকছার দেখা যায়। এবং প্রচুর মানুষকে প্রত্যেক দিন এখানে আনা হয় এই জিনিসগুলো থেকে মুক্ত করার জন্য। এবং এগুলো দেখার পরে রীতিমতো কিছু কিছু মানুষের শরীর খারাপ হয়ে যেতে পারে, কিছু কিছু মানুষের খুব অস্বস্তি লাগতে পারে, এবং ওখানকার বাতাসের মধ্যে একটা অদ্ভুত ভারী ভাব আছে, সেটা উনি নিজে ফিল করেছেন। এবং আপনাদের মধ্যেও কেউ যদি ওখানে কখনো হয় যদি গিয়ে থাকে, হয়তো আপনারাও এগুলো ফিল করে থাকতে পারেন। তো এটাই উনি জানিয়েছেন। এবং তারপরে ওনাদের ওই ছোটো কাকার যা ক্রিয়া আদি করতে চেয়েছিল ওনার আত্মার শান্তির জন্য, সেটা ওনারা খুব ভালোভাবে করে ওনারা বাড়ি চলে আসেন। এবং খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ওইখানে মানে গয়াতে গিয়ে পিণ্ডদান করার পরে, ক্রিয়া আদি করার পরে ওনাদের বাড়িতে কিন্তু আর কোনো দিন মানে বিশেষত ওনার ছোটো কাকার ঘর থেকে তো মেনলি আওয়াজগুলো আসতো, তো সেই ছোটো কাকার ঘর থেকে আওয়াজ আসা বলুন, ওই জল ঢালার আওয়াজ বা বই রাখার আওয়াজ, হাঁটা চলা করার আওয়াজ, যে আওয়াজগুলো পাওয়া যেত, সেইগুলো কিন্তু অদ্ভুত রকমভাবে বন্ধ হয়ে গেল। তারপর থেকে আর কোনো দিন ওনার ছোটো কাকার ঘর থেকে এরকম কোনো আওয়াজ কোনো দিন আসেনি। সব কিছু একদম নর্মাল হয়ে যায়। এবং মানে অদ্ভুত বিষয় হচ্ছে যে বাড়ির লোকের একটা অদ্ভুত আস্তে আস্তে ভয় পাচ্ছিল, তাদের একটা কীরকম ইনসিকিউরিটি ফিল হচ্ছিল, মনে হচ্ছিল যেন কেউ দাঁড়িয়ে থাকে দরজার সামনে, ছোটো কাকার ঘরের দরজার সামনে। এইগুলোও কিন্তু সম্পূর্ণভাবে চলে গেল। তো এটাই ছিল ওনার অভিজ্ঞতা। আপনারাও যদি কেউ কখনো গয়া গিয়ে থাকেন, আপনাদেরও যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান, বা সেই ঘটনাটা আমাদেরকে লিখেও পাঠাতে পারেন। আর আজকের এপিসোড কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো একটু ফেসবুক, হোয়াটসঅ্যাপে সকলের সাথে শেয়ার করে দিন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা শুনতে থাকুন। আশা করি ভবিষ্যতে আরও ভালো ভালো ঘটনা আপনাদের জন্য নিয়ে আসা যাবে। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।